শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে? ওকে। তো শুরুতে তোমাদের সাথে একটু রিফ্রেশ করে নি তোমাদের মেমোরি, যে তোমরা গতকালকে অ্যাবজর্পশন রেফ্রিজারেশনের উপরে যেটুকু আমরা আলোচনা করেছিলাম সেটা কতটা মনে আছে। এখন আমাকে তোমাদের বলতে হবে যে অ্যাবজর্পশন রেফ্রিজারেশনের সাথে নর্মাল যে রেফ্রিজারেশন সাইকেল সেটার পার্থক্যটা কোথায়, দেখে বলতে পারবো? স্যার কম্প্রেসর। তো কম্প্রেসরের জায়গায় যদি আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের লাভটা কি? কম্প্রেসরের জায়গায় যেটা ইউজ করছি সেটা তো এইটা, তাই না? বাম পাশেরটা না, এই যে এই জিনিসটা, এই পুরো জিনিসটা হচ্ছে কম্প্রেসর। করতে হচ্ছে না স্যার এরকম অ্যাডিশনাল কাজটা, ওই যে কাজটা আমি করতাম ওটা তো আসলে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আসতো, তাই না? সেটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আনতে গেলে আমাকে ইলেকট্রিসিটি ইউজ করতে হবে। ইলেকট্রিসিটির জায়গায় যদি আমি একটা হিট সোর্স থাকে যেটা এমনি পড়ে আছে, কেউ ইউজ করতেছে না, সেরকম একটা হিট সোর্স পেলে আমি যদি সেটা ইউজ করতে পারি তাহলে এক্ষেত্রে আমি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করাটা থেকে অ্যাভয়েড করলাম এবং রেফ্রিজারেশনের যে নিডটা, যেটা তোমার এইটার জন্য যে এনার্জিটা লাগবে সেটা অনেকটা কমিয়ে আনলাম। সেইখানে তারপরও আমাদের একটা জিনিস ইউজ করতে হচ্ছে, দেখো ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু আমরা পুরোপুরি অ্যাভয়েড করতে পারি নাই। এই যে জিনিসটা, পাম্পটা তো আমরা রাখতেই হচ্ছে, পাম্প ছাড়া তো আমরা করতে পারছি না। তো পাম্পের ডিমান্ড কম্প্রেসার থেকে কম পড়বে এনার্জি ডিমান্ড, কিন্তু পাম্পটাকে পুরোপুরি অ্যাভয়েড করা গেল না। পাম্প যদি অ্যাভয়েড করতাম তাহলে যেটা হতো যে আমাদের ফ্লোই হতো না কোনো কিছু। ফ্লো করানোর জন্য হলেও আমাদেরকে পাম্প রাখতে হতো। তাহলে এরকম যদি একটা সিচুয়েশন হয় তো সেই ক্ষেত্রে আমরা যে কুলিং এর যে ডিউটিটা তাহলে কোথায় চিন্তা করবো, এটা বলতো। কুলিংটা হচ্ছে কোন জায়গায়? এই সাইকেলেও কি আগের মতোই? কুলিং মনে হয় দুই জায়গায় হচ্ছে। কুলিং দুটো জায়গায় কোথায় কোথায় হচ্ছে বলো? স্যার একটা হচ্ছে যে কন্ডেন্সারে আর একটা হচ্ছে অ্যাবজর্বারে। আচ্ছা, কন্ডেন্সারে কিন্তু যে মানে কুলিং যেটা বলতেছো, কুলিং আসলে তো আমরা তো কুলিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ারকে ঠান্ডা করা। মানে কন্ডেন্সারে যেটা ঠান্ডা হচ্ছে সেটা হচ্ছে তোমার কুলেন্টে এসে কন্ডেন্সারে কন্ডেন্স করলো, কিন্তু সে তো হিটটা ছেড়ে দেবে তখন বাইরে, তো সেই হিসেবে সে নিজে কুল হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কুলিংটা তো আমরা ধরি সবসময় এভাপোরেটরে হচ্ছে। এভাপোরেটরে কেন কুলিং হচ্ছে? কারণ ওই সময় দেখা যাচ্ছে যে ও টেম্পারেচার কমায় দিচ্ছে তোমার রুমে, এভাপোরেটরে হিটটা নিয়ে ও নিজে কিন্তু হিটেড হয়ে যাচ্ছে। তো আমরা উল্টাটা চিন্তা করি, যখন কুল্যান্টটা হিটেড হচ্ছে তখন আসলে কুলিং হচ্ছে। তো সেই জায়গাটা হচ্ছে এইটা, এই যে কিউসিটা একই জায়গায় আছে, এভাপোরেটর যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। তাহলে কিউসি হচ্ছে আমার কুলিং লোড। আর এইটা যদি আমি চিন্তা করি যে আমি যদি এটাকে ওয়ার্ক
আমি চিন্তা করি যে এটাকে যে আমার কতটুকু কাজ হচ্ছে আর কি এই জায়গাটায়, এই জায়গাটার কাজটাকে যদি আমি কম্পেয়ার করতে চাই, কম্প্রেসারের মতো করে তো আর করতে পারবো না, তাই না? কম্প্রেসারে যেটা করা যাচ্ছিল, কম্প্রেসারের হিসাব মানে ক্যালকুলেশনটা অনেক ইজিয়ার ছিল, সেটা করা যাচ্ছে না। সেটার জায়গায় আমার কিছু না কিছু ক্যালকুলেশন করতে হবে এইটার এগেনস্টে এবং এইটার এগেনস্টে, এই দুটো জায়গার এগেনস্টেই করতে পারলে মেইনলি কম্পারিজনটা হবে হচ্ছে যে এই টিসি আর টিএস এর ভিতরে, আর এখানে হবে টিএইচ আর টিএস এর ভিতরে, এই দুটো জায়গার ভিতরে কাজ হচ্ছে। কারণ ইভাপোরেটর থেকে তুমি কি করছো, এটা টেম্পারেচার বাড়ায় দিচ্ছ, টিসি থেকে একটা সার্টেন টেম্পারেচার বাড়ায় দেওয়ার পরে এখানে গিয়ে অ্যাবজর্ব হয়ে তারপর টিএস এ হিটটা ছেড়ে দিচ্ছে। তার মানে যে জিনিসটা হচ্ছে যে এখানে যে কাজটা তুমি করাচ্ছ সেটা টিএস আর টিসির ভিতরে জিনিসটা কমপ্লিট হবে আর কি। আর যখন কিউএইচ থেকে তুমি অ্যাডিশনাল হিট নিয়ে তোমার অ্যাবজর্বেন্টটাকে রিজেনারেট করতেছো, তখন যে কাজটা হবে সেটাকে তুমি টিএইচ আর টিএস এর ভিতরে একটা রিলেশন দিয়ে দেখাতে পারো, ঠিক যেভাবে কার্নোস ইঞ্জিনের ক্ষেত্রে দেখাও আর কি। একটা হাই টেম্পারেচারে একটা লো টেম্পারেচার, একটা হাই টেম্পারেচার লো টেম্পারেচার হলে সেটা কিভাবে লেখে, লেখার একটা ওয়ে আসছে, তাই না? সেটাকে ইয়ে করা যায়। একটা কার্নোস কার্নোস ইঞ্জিনের তোমরা আমাকে ইয়েটা বলো, একটা এফিসিয়েন্সিটা বলো, কার্নোসের এফিসিয়েন্সিটা কি হতে পারে? চলো দেখি এটা। ওকে, তো আমাকে বলো কার্নোস ইঞ্জিনের লেখার আগে কি হয়েছে, কার্নোস ইঞ্জিন একটা, এই কার্নোস ইঞ্জিন যদি মনে করো যে একটা লো টেম্পারেচার যেটা সেটা হচ্ছে টিসি আর হাই টেম্পারেচার হচ্ছে টিএস। এবার কার্নোস ইঞ্জিনের ইয়েটা কি হবে, এফিসিয়েন্সিটা? স্যার ওয়ান মাইনাস টিসি বাই টিএস। ওয়ান মাইনাস, বলো আবার বলো, টিসি বাই টিএস। জি স্যার। টিসি বাই টিএস। আর সেই একই কথায় যদি আমি আবার টিএস আর টিএইচ করি, কারণ টিএস যখন টিএস আর টিএস নিয়ে আমরা কাজ করব তখন কিন্তু টিএস হচ্ছে লো টেম্পারেচার, টিএইচ হচ্ছে হাই টেম্পারেচার, তাহলে সেটা হবে কি, তাহলে ওয়ান মাইনাস টিএস বাই টিএইচ, নাকি এটা বলা যায়? বলা যাবে এটা? জি স্যার। জি স্যার। অ্যাগ্রিড। আচ্ছা ঠিক আছে, এটা লো টেম্পারেচার, এটা হাই টেম্পারেচার। তো এখন দেখো এইখানে আমাদের একটা সুবিধা আছে, তারও দেখাচ্ছি। বারবার উইন্ডোজ সুইচ করতে গেলেও তো সময় লাগে। দেখা যাচ্ছে? স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, দেখো এই মাঝখানে ইন্টারমিডিয়েট টেম্পারেচার হচ্ছে আমার টিসি, অফকোর্স টিসি থেকে ইয়েতে হচ্ছে, কিন্তু আমি যদি চাই যে আমার এই হাই টেম্পারেচার থেকে এখানে আসবো, এখান থেকে যদি এটার এফিসিয়েন্সি চিন্তা করি, তাহলে আমি তোমরা এক্স্যাক্টলি যেটা বলছো এটা ইউজ করতে পারি। আমি এটা সমস্যা বলতে পারি ওয়ান মাইনাস টিএস বাই টিএইচ, এটা দিয়ে আমি এখানে এই এই জায়গাটার এফিসিয়েন্সিটা ডিফাইন করে দিতে পারি। আর এই জায়গাটা যদি আমি চিন্তা করি যে কি পরিমাণ কাজ আমার লাগলো, যদি যেহেতু আমার এখন তো আর কম্প্রেশন নাই, তাই না? কম্প্রেশন নাই যেহেতু, তাহলে আমাকে অন্যভাবে ডিফাইন করতে হবে। কাজটা লাগলো হচ্ছে আমার যতটুকু কুলিং করতে যে কষ্টটা হলো সেটাই হচ্ছে
মোরলেস আমার কাজ এই ক্ষেত্রে। তো সেইটার ক্ষেত্রে যদি কাজটা আমি দেখাতে চাই, কাজটা দেখাতে চাইলে আমাকে যেটা দেখাতে হবে w সমান সমান হচ্ছে ts মাইনাস, এটা আসলে নিচে লেখা উচিত ছিল কারণ ক্যালকুলেশনটা হচ্ছে এখানে, ts মাইনাস tc, উল্টাটা আর কি। এই দেখো, উল্টাটা বলতে আমি বুঝাচ্ছি যে তুমি কার্নোস ইঞ্জিন যদি উল্টা করে যাও তখন তো কুলিং হয়। তো যখন কুলিং হচ্ছে তখন দেখো এই রিলেশন তোমরা যেটা বলেছো ওটা হচ্ছে হিট ইঞ্জিনের ক্ষেত্রে, আর এই জিনিসটা হচ্ছে উল্টাটা হচ্ছে, তো কুলিং হচ্ছে এই জন্য এটা উল্টে গেল। এখন এটার সাথে মাল্টিপ্লাইড বাই কিউসি, পাশে আবার একটা অ্যাবসলিউট, তা বোঝা যাচ্ছে না তাই না? এটা ইয়ে করতে হবে আবার, আবার ঠিক করে লিখি w সমান সমান ts মাইনাস tc ডিভাইডেড বাই tc মাল্টিপ্লাইড বাই qc। ওকে, এটাকে তো আমরা এভাবেও ডিফাইন করতে পারো যে এটা যদি এইটা হয় তাহলে এটা অবশ্যই এইটা সমান সমান এটা হওয়া উচিত, w ডিভাইডেড বাই qh হওয়া উচিত। এটা তোমরা ভেরিফাই করে নিতে পারো, qh এর ইকুয়েশন w দিয়ে বসায় এটা এইটাই বেরোবে। সো আলটিমেটলি আমরা একটা সিম্পল ইকুয়েশনে আসতে পারলাম যে এফিসিয়েন্সি এত, ঠিক আছে, দ্যাটস দ্যাট। আর যেটা সবসময় অ্যাবজর্পশন রেফ্রিজারেশনে যেটা দেখা হয়, যেহেতু এটাকে ডিরেক্টলি কম্প্রেসর নাই, এইভাবে এফিসিয়েন্সি বের করাটা একদমই ইয়ে হচ্ছে না আর লজিক্যাল হয় না। সেটার জন্য সবসময় যেটা করা হয় যে QH আর QC-র একটা রেশিও করা হয়। QH আর QC রেশিওটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি একটা আন্দাজ করতে পারবে যে আসলে এটার পারফরমেন্স কেমন। এটা রেশিওটা বের করাটা হচ্ছে ব্যাপার। এটা রেশিওটা যদি বের করতে চাও, রেশিওটা এই ইকুয়েশন গুলো যদি বসাই তাহলে যেটা আসবে হচ্ছে TH মাইনাস বাই TH মাইনাস S, সবই টেম্পারেচার বেসিসে। সুতরাং ক্যালকুলেশন করার সময় তোমাদের জন্য একদমই ইজি থাকবে আর কি জিনিসটা। তোমাদের শুধু কতগুলো টেম্পারেচার দরকার জানতে পারলে রেশিওটা পেয়ে যাবে। যেহেতু আমাদের দুইটা পার্টের আলাদা আলাদা ভাবে করতে হচ্ছে এইভাবে, কম্বাইন যদি করি আমি QH আর QC-র একটা রিলেশন নিয়ে আসতে চাই, এই যে QC আর QH, তখন এটা রেশিও করে দিলেই হবে। এই রেশিওটা যত বেশি হবে, QH আর QC-র ভিতরে রেশিওটা যত বেশি হবে তত কি হবে, এটা ভালো না খারাপ? স্যার খারাপ হওয়ার কথা মনে হয়। রাইট। তো এখন যত কম লাগবে তত ভালো, যত বেশি লাগবে তার মানে আরো বেশি বেশি হিট দিতে হলো, তার মানে একটু খারাপ হলো। ওইটাই হচ্ছে তোমার ওই যে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সের মতোই একটা জিনিস হবে। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সের মতো এরকম একটা মেজারমেন্ট আমরা পেয়ে গেলাম। তো এরকম যদি তোমাদের এই সাইকেলটা দিয়ে আমি যদি তোমাদের টেম্পারেচার গুলো বলে দিতে পারি, তোমরা নিশ্চয়ই এটা ক্যালকুলেট করতে পারো। ওকে, তো এটা লেট ইট সেটল ইন ইউর হেড। এটা তোমাদের একটু চিন্তা করো। আমার মনে হয় যে ভ্যালনেসের বই তোমাদের যতই খারাপ লাগুক, এই পার্টটা গিয়ে পড়তে গিয়ে অত খারাপ লাগবে না। একবার এই সেকশনটা পড়ো আর কি, পড়লে বুঝতে পারো। এরপর একটু অন্য কথায় আসি, এটা হচ্ছে হিট পাম্প নিয়ে আমাদের কথা বলার কথা। হিট পাম্প জিনিসটা কি? হিট পাম্পটা হচ্ছে আসলে এমন একটা জিনিস, মানে এখানে যে কথাবার্তা লেখা আছে ঠিক আছে, আর অ্যাকচুয়াল জিনিসটা খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। যেমন ধরো তোমার নর্মালি কিছু কিছু দেশে, আমাদের দেশে এর দরকার হয় না, কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে এখন খুব শীত পড়ছে, তো জানি না ভবিষ্যতে এটা হয়তো দরকার হলেও হতে পারে, কিন্তু উইন্টারের সময় হিটিং করার দরকার পড়ে ঘরের ভিতরে। আর সামারের সময় আমরাও তো কুলিং করি, এবং অন্যান্য দেশে যেসব জায়গায় খুব গরম তারাও কুলিং করে, এবং যেসব দেশে প্রচন্ড শীত পড়ে তাদের সামারে আবার অনেক গরমও পড়ে। যেমন ধরো তোমরা যদি নর্ডিক কান্ট্রি গুলোর কথা চিন্তা করো, স্ক্যান্ডিনেভিয়ার কথা চিন্তা করো, ওখানে যেখানে তোমরা এই যে 6 মাস দিন 6 মাস রাত থাকে, এটা জানো গল্প? জি স্যার, নরওয়েতে। নরওয়েতে, আচ্ছা।
এই নরওয়েতে যেটা থাকে সেটা আসলে আশেপাশের কয়েকটা দেশেই থাকে আর কি। নরওয়েটা একটু বেশি কর্নারে, তো তো ওইটার কথাই বলা হয়। বাট সুইডেনেও অ্যাকচুয়ালি অনেকটা সময় দিন রাতের একটা ভালো পার্থক্য হয়, ফিনল্যান্ডেও হয়। তো এই জায়গায় দেখা যায় যে যখন সূর্য ওঠে না তখন 2-3 ঘন্টার মতো সূর্য থাকে। আসলে সূর্য ওঠে না কথাটা ঠিক না, সূর্যের আলো থাকে 2-3 ঘন্টার মতো, সকাল 10টা-11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এরকম। আর বাকিটা সময় অন্ধকার। আর বা আকাশে হালকা একটা আলো থাকে, খুবই লাইট, মনে হবে যেন সন্ধ্যা হয়ে গেলে যেরকম হয় সেরকমটা থাকে বিকেল পর্যন্ত, তারপর একদম ডার্ক। আর যখন আলো থাকে তখন আপ টু 22 আওয়ার্স এর মতো থাকে আর কি। তো সূর্যটা তখন মানে আমাদের যেমন পূর্ব পশ্চিমে উঠে, পূর্বে উঠলো পশ্চিমে গেল, এরকম জিনিসটা ঠিক হয় না আর কি। সূর্যটা একটা কর্নার দিয়ে ওঠে এবং এটা পুরো রাউন্ড যখন যায় তখন ওটা কখনো ডুবতে পারে না আর কি। কারণ নর্মালি তো আমরা যেটা চিন্তা করি একদম স্ট্রেট উঠবে এখান থেকে মাথার উপর দিকে, ওপাশ থেকে পিছনে গিয়ে অস্ত যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো এটা যায় একটু বাঁকা ভাবে, তখন যেটা হয় একদম কর্নারে সূর্যটা সারাক্ষণই থাকতেছে আর কি, তুমি কখনোই দেখছো না। খানিকক্ষণের জন্য সে একটু খানিকের জন্য গেল, আবার সে ফিরে চলে আসে। তো এরকম সময় যখন হয়, তো ওইসব দেশে অতক্ষণ আলো থাকলে তো বুঝতেই পারছো যে সামারের সময় গরমটা লাগে। সামারের সময় অ্যাকচুয়ালি ওখানে 35 থেকে 38 এরকম টেম্পারেচার ওঠে। আর যেটা উইন্টারের সময় -35 হয়ে যায়। আর সেই সময় তখন তুমি এইসব দেশে তুমি কিভাবে ডিল করবা? এরকম তোমার ধরো একটা রেফ্রিজারেশন সাইকেল আছে, তো তুমি তো চাইবা যে আমার উইন্টারে একটু হিটিং হোক, আবার সামার একটু কুলিং হোক, একই জিনিস দিয়ে যদি করতে পারি, তাই না? একই জিনিস দিয়ে যদি করতে পারি তাহলে আমার লাভ। আমি যদি এমন একটা জিনিস নিয়ে কাজ করি, আচ্ছা ঠিক আছে আমার এখন একটা এসি লাগবে, এরপর আবার হিটার লাগবে আবার, তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য মানুষ চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে এমন একটা জিনিস কি করা যায় যেটা আসলে উইন্টারে হিটিং করবে, সামারে কুলিং করবে। সেম লুপটাই দুই সময় দুই রকম কাজ করবে। সেটার জন্য তোমার একটা জিনিস লাগবে, একটা জায়গার টেম্পারেচার মোটামুটি কনস্ট্যান্ট থাকা লাগবে, তাই না? মানে তুমি যদি সোর্স সিঙ্কের ব্যাপারটা ঠিক রাখতে হবে, তো হিট কোথা থেকে যাবে কোথা। এখন ধরো সামারের ব্যাপারটা কি হবে, আগে আমরা মাথায় চিন্তা করে নিই। সামারে যেটা হবে যে আমি হিটিং করতেছি, তাহলে আমার ঘরের ভিতরে হচ্ছে হাই টেম্পারেচার নাকি না লো টেম্পারেচার? সামারে ঘরের ভিতরে লো টেম্পারেচার। মানে লো টেম্পারেচার বানাতে হবে, তাই তো নাকি? নাকি সামারে তো কুলিং করতে হবে, তাহলে লো টেম্পারেচার বানাতে হবে, ঠিকই বলছো। আর যখন উইন্টারে তখন কি করতে হবে, তখন ঘরের ভিতর টেম্পারেচার বাড়াতে হবে। তো উইন্টারের ব্যাপারটা তো, সামার ব্যাপারটা তো আমরা জানি, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করতেছি এটা কিন্তু পুরোটাই সামারের উপর বেস করে। সবসময় আমরা কিন্তু রেফ্রিজারেশন করতেছি, কুলিং করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি সামারে এটাকে হিটিং করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি তোমাদের ইয়েটা দেখাই, এটা দেখে বলো। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি কি করব যদি আমি এটা হিটিং করতে চাই? খুব আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলতে পারবা? আর কনডেন্সারের পার্টটা থাকবে হচ্ছে ঘরের ভিতরে, আর এভাপোরেটর রেখে দিব বাইরে আর কি সামারের জন্য। এক্স্যাক্টলি। তাহলে আমাকে এই জিনিসটা উল্টায় দিতে হবে সামারের সময়। তাহলে এই জিনিসটা উল্টাবো কি করে সেটা আমি চিন্তা করছি আর কি। ধরো আমি তো অলরেডি একটা সেট আপ করে ফেলছি, আমি ঘর তো চেঞ্জ করতে পারবো না। তাহলে যেটা হবে যে আমার কন্ডেন্সার আর এভাপোরেটর মুভ করতে হবে, তাই না? কন্ডেন্সার এভাপোরেটর মুভ করতে পারলে আমার আবার হিটিং হয়ে যাবে। কন্ডেন্সারটা অ্যাকচুয়ালি হিটেড থাকবে, গরম জিনিস। তাহলে ওটার হিটটা আমার রুমে ট্রান্সফার হবে, রুমের এয়ার অ্যাম্বিয়েন্টে হিটেড হবে, আমি একটা কমফোর্টেবল ভাবে থাকতে পারবো। তো সেটার জন্যই যেটা বলে যে আসলে হিট পাম্প যেটা, সেটা হচ্ছে এইটাই করার জন্য। এটা করার জন্যই
সেটা কিভাবে করব সেটা নিয়ে একটু কথাবার্তা আর কি। দেখা যাক। হিট পাম্পে আসলে যে কাজটা করা হয়, যে জিনিসটা আমি কম্প্রেসর হিসেবে ইউজ করব, সেই জিনিসটা দিয়েই আমার আসলে রিভার্স কাজ করাতে হবে আমার। সেটাকে রিভার্স করে দিলেই আমার ভিতরেরটাকে আবার আরেকভাবে কাজ করাতে পারবো। আর এটাকে যে অ্যাডিশনাল হিট সিঙ্ক হিসেবে আমি ইউজ করবো হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড একটা জায়গা। কারণ যেটা হচ্ছে গ্রাউন্ডের টেম্পারেচার খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় না, তো চাইলে আমি ওইটাকে ইউজ করতে পারি অ্যাজ অ্যাডিশনাল হিট সিঙ্ক। আমার যদি অ্যাডিশনাল হিট বের করে দিতে হয় বা অ্যাডিশনাল বা কিছু অ্যাডিশনাল ইয়ে লাগে, যে আমার সাপোর্ট লাগে, যে এখান থেকে আমার একটু একটা সেম টেম্পারেচার মেনটেন করা লাগে সারা বছর, এরকম একটা জায়গা আমার দরকার যদি আমার এই হিট পাম্প চালাতে হয়। তো ডেফিনেটলি হিট পাম্প যদি আমাকে এরকম রিভার্স সাইকেলে চালাতে হয়, একবার হিটিং করবো একবার কুলিং করব, সেইটার জন্য আমাকে আরেকটা জায়গা লাগবে। এই দুটো জায়গা দেখানো হচ্ছে ঘরের ভিতরের বাইরে। ওই যে হিট পাম্প যেটা দেখাচ্ছে ওটার সাথেই গ্রাউন্ডের সাথে একটা কানেকশন থাকতে হবে। তো সেটার মাধ্যমে যাতে আমি গ্রাউন্ডের টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে, গ্রাউন্ডের টেম্পারেচার ইজ লাইক এ বাফার, সেই বাফারটা দিয়ে আমরা এটাকে ঠিক করব। এখন যেটা হচ্ছে হিট পাম্পটা আসলে এক্সপ্লেন করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে একটা প্রবলেম করা আর কি। আমি তোমাদের সাথে একটা প্রবলেম করবো, যেটা দিয়ে হিট পাম্পটা আমরা বোঝার চেষ্টা করবো আর একটু কিভাবে এটা কাজ করে। তো সেটা আজকে করবো না। এটা আমি হিট পাম্পটা, তোমরা যদি এটা না পড়ো তাহলে আমি তোমাদের সাথে এটা নিয়ে ইয়ে করতে পারবো না, মানে প্রবলেম করলেও লাভ হবে না। সো বেস্ট হচ্ছে যে তোমরা যদি হিট পাম্প আর অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের যে ইয়েটা একটু যদি পড়ো, তাহলে তোমাদের সাথে আলোচনা করতে আমার সুবিধা হবে। তো এই দুইটা সেকশন তোমরা পড়ো, খুবই ছোট্ট সেকশন। আর এছাড়া আমি আসলে তোমাদের দুটো প্রবলেম অ্যাকচুয়ালি ট্রাই করবো তোমাদের সাথে। একটা হচ্ছে যে রেফ্রিজারেশন সাইকেল ইটসেলফ, যেটা প্রথমে তোমাদের পড়াচ্ছিলাম, আর একটা দেখবো আমরা হচ্ছে এই হিট পাম্পের জন্য। আর লিকুইফ্যাকশনের জন্য আমরা পরে একটা দেখতে পারি, একটা আমরা ইয়ে করবো কিনা সেটাও দেখা যেতে পারে। বাট এই দুটো আমরা ডেফিনেটলি দেখবো, যে যাতে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো এখানে আমি যে ইনফরমেশন দিয়েছি দিস ইজ দ্যাট, বাট আমার মনে হয় যে তোমাদের একবার বই থেকে পড়তে হবে। এরপরে আমি লাস্ট টপিকে চলে যাচ্ছি। আগে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো আমরা আগে দেখছি, সেগুলো বোঝার চেষ্টা করছি। এরপর ফাইনালি যেটা আমি তোমাদের সাথে বলেছিলাম সেটা হচ্ছে লিকুইফ্যাকশন, যেটা ছাড়া আমরা এয়ার সেপারেশন করতে পারবো না, আমরা বিভিন্ন ধরনের গ্যাসকে লিকুইড করতে পারবো না। আমরা ইনফ্যাক্ট যে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে যে অ্যামোনিয়া থাকে, তাই না? অ্যামোনিয়াও তো আছে, অ্যামোনিয়া আছে, ফার্টিলাইজার ফ্যাক্টরিতে নাইট্রোজেন লাগে। তো এই জিনিসগুলো যদি লিকুইফাই না করতে পারি তাহলে আমি এগুলো স্টোরও করতে পারবো না। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। তো লিকুইফ্যাকশনের বিজনেস সবসময়ই আছে, সবসময় থাকবে পৃথিবীতে। আর এটা যে প্রসেসটা প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে লিন্ডে প্রসেস। আর লিন্ডে প্রসেসটা পেটেন্ট করেছিল লিন্ডে মানে লিন্ডে যে কোম্পানিটা তারাই, এবং এরা এখনো এটা মানে এই প্রসেসে করে। বাট এই প্রসেসটার একটা আগেই বলেনি, এটা আসলে স্মল স্কেলের জন্য। এর থেকে আবার যদি লার্জ স্কেলে তুমি কিছু করতে চাও সেটার জন্য আবার আরেকটা প্রসেস। তো লিন্ডে প্রসেসে যেটা স্মল স্কেলে অল্প, আমার খুব বেশি লাগবে না, খুব বেশি প্রোডাকশন স্কেল না, সেটার জন্য আমরা লিন্ডে প্রসেস ইউজ করতে পারি। সেজন্য প্রথম কাজটা হচ্ছে একটা কম্প্রেশন নিতে হবে। ঠিক আছে, কম্প্রেসরটা কি দেখা যাচ্ছে? এই যে কম্প্রেসরটা, এই না, এটা হচ্ছে কম্প্রেসর। এখন তো বোঝা যাচ্ছে, এটা লেখা নেই। এখন কম্প্রেস করলাম, কম্প্রেস করে তারপরে সেটাকে কি করব, একটা কুলিং এর ব্যবস্থা করতে হবে। কুলিং এর ব্যবস্থা, ইনিশিয়াল কুলিং, সেটা দিয়ে যে কোনো ভাবে সেটা কুলিং করা হতে পারে। কুলিং এর পরে সেটা তো তারপরেও লিকুইফ্যাকশন হবে না। না হওয়ার পরে যেটাকে আমি করবো সেটাকে আরেকটা হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে কুলিং করবো, আবার কুলিং করার পরে থ্রটল, যেটা এখানে যে থ্রটল ভালভটা আছে, এক্সপেনশন ভালভ, এই ভালভটাতে গিয়ে আমি জুল থমসন এফেক্ট দিয়ে এটাকে লিকুইফাই করলাম। এখন যেটা
ক্রিটিক্যাল বিষয় মনে রাখতে হবে, এখানে যে ব্যাপারটা থাকতেছে এটা হচ্ছে যেটা কুল হয়নি, তাই তো? সরি, যেটা লিকুইফাই হয়নি, এই ব্যাপারটা এখান থেকে বেরোচ্ছে, ব্যাপারটা হচ্ছে এক্সট্রিমলি কোল্ড। এখন এই কোল্ড ব্যাপারটাকে আমি আবার এখানে ইউজ করতেছি হিট এক্সচেঞ্জারে। এটা হচ্ছে কোল্ড ভ্যাপর, আর এটা হচ্ছে স্লাইটলি হট আর কি। এটা কুলিং করার পরে যেটা হয় আর কি, সেই স্লাইটলি হট যে হট স্ট্রিম আর কি, হট স্ট্রিম অফ গ্যাস। তাহলে এই দুটো হিট এক্সচেঞ্জ হলো, কুলিং হলো, এক্সপ্যানশন হলো, তারপরে এখানে লিকুইড হলো, ব্যাপারটা আবার রিসাইকেল করে এখানে গিয়ে পাঠিয়ে আবার কম্প্রেস করে এটাকে নিয়ে আসলাম। as simple as that. এইটা হচ্ছে লিন্ডে প্রসেস। লিন্ডে প্রসেসের সাথে যদি আরেকটু এখন যদি আমরা চিন্তা করি যে লিন্ডে প্রসেস আমরা দেখলাম, ঠিক আছে, লিন্ডে প্রসেস থেকে এখন যদি আমরা একটু লার্জ স্কেল প্রসেসে যেতে চাই, সেটার জন্য আমাদেরকে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা কি একে দেখে বলা যাবে কি কি জিনিস অ্যাড করতে হবে? একটা টারবাইন আর আরেকটা হিট এক্সচেঞ্জার। রাইট, এখানে আসলে টারবাইনের দরকার এই কারণে যে আমরা আসলে এক্সপ্যানশন করে এটাকে আরো বেশি কুলিং করতে হবে। এখানে দেখো দুটো হিট এক্সচেঞ্জার আর এখানে একটা টারবাইন দিয়ে আমি আবার এক্সপ্যানশন করতেছি। এক্সপ্যানশন করে তারপরে ফাইনালি আমি যেটা করতেছি যে দুইটা স্ট্রিম থেকে আমি আসলে রিসিভ করতেছি লিকুইফাইড প্রোডাক্ট। তো এই জিনিসটাই হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে ক্লড প্রসেস। ক্লড প্রসেস যেটা, এটা হচ্ছে ওইটারই একটা মডিফিকেশন, লিন্ডের একটা মডিফাই করে এটাকে আরেকটু ইন্ডাস্ট্রিয়ালাইজ করার জন্য এটা ক্লড প্রসেস তৈরি করা হলো। এই দুটোই পেটেন্টেড প্রসেস এবং এগুলো ইন্ডাস্ট্রিয়ালি অ্যাভেলেবল। তো এই দুটো প্রসেস তোমাদের জানলে চলবে এই কোর্সের জন্য। এই দুটো প্রসেসই সাফিসিয়েন্ট এবং এগুলো কমার্শিয়ালি যেহেতু অ্যাভেলেবেল আছে, আসলে তোমরা যদি এটুকু মনে রাখতে পারো তোমাদের প্রফেশনাল লাইফে, দ্যাট উইল বি গুড এনাফ। এখন এটার জন্য খুব বেশি কিছু আর এক্সপ্লেন করার নাই আমার, কারণ হচ্ছে যে এটা খুবই সিম্পল একটা প্রসেস। এটা দিয়ে আমরা আসলে এতদিন ধরে আমরা যেসব প্রোডাক্ট ইউজ করছি, গ্যাস লিকুইফেকশনের মাধ্যমে যেসব টেকনোলজিতে অ্যাপ্লাই করা হচ্ছে, সেগুলো এই দুটোর যে কোনো একটা অ্যাপ্লাই করে করা হচ্ছে। তোমরা যদি লিন্ডেতে গিয়ে এখন একটা গ্যাস অর্ডার দাও, সেটা সম্ভবত তারা লিন্ডে প্রসেসই করবে, কারণ আমাদের এমনিতেও বাংলাদেশের জন্য রিকোয়ারমেন্ট অনেক কম গ্যাসের, তো ওটা খুব বেশি লার্জ স্কেল প্রোডাকশনে যায় না, তো লিন্ডে প্রসেস ইউজ করার চান্সটাই সবচেয়ে বেশি। তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। এটা আমি তোমাদের শুধু দেখানোর জন্য যে একটা মানে এন্ড অফ দিস চ্যাপ্টার ইন দ্য সেন্স যে আমি তোমাদের প্রবলেম করাবো, বাট তোমার টপিক শেষে। তো এখানে দেখো একটা R134A নিয়ে আমরা কথা বলেছিলাম, যেটা হচ্ছে এখনকার দিনে অনেক ইউজ হচ্ছে আর কি, যেহেতু এটা লেস, অথবা যদি বলো আর কি এনভায়রনমেন্টালি বিনাইন আর কি। তো এটা হচ্ছে সেটা, এনভায়রনমেন্টালি লেস করে আর কি, ক্ষতি করে। তো এই যে টেবিলটা, এটা যদি তুমি আসলে কি কি ডেটা পাবা সেটার একটা ধারণা দেওয়ার জন্য। তো R134A নিয়ে যদি তুমি কাজ করো, সেটার জন্য তুমি দেখো বিভিন্ন টেম্পারেচারে, এটা ফুল টেবিলটা আমি দেখি তোমাদের বইতে আছে, এটা টেবিল 9.1 হিসেবে আছে। আর তোমাদের এডিশনে কোথায় আছে আমি জানি না, এটা কি অ্যাপেন্ডিক্সে আছে নাকি বইতে আছে এটা আমি জানি না। যদি অ্যাপেন্ডিক্সে থাকে তাহলে থাকবে অ্যাপেন্ডিক্স এফে, কারণ এখন এডিশন গুলো এত চেঞ্জ হচ্ছে, এটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। তো যেখানেই থাকুক ওটা তাহলে বলা থাকবে তোমার চ্যাপ্টারের ভিতরে যে এই টেবিলটা কোথায় আছে। তো এখানে তুমি যেটা পাবা হচ্ছে যে ভলিউমটা পাবা, লিকুইড অবস্থায় যদি এই প্রেসারে, পার্টিকুলার প্রেসারে যদি ভলিউমটা কত হয়, আর ভ্যাপার হলে ভলিউমটা কত হবে, এনথালপি পাবা লিকুইড আর ভেপার, আর হচ্ছে এনট্রপি পাবা লিকুইড আর ভেপারের। এখন আমার কথা হচ্ছে লিকুইড আর ভেপারের যে এনথালপি পেলে, এনট্রপি পেলে
বা ভলিউম পেলে, এটা দিয়ে তোমার লাভটা কি? দুইটা আলাদা আলাদা করে দিয়ে কি করবো আমরা এটা দিয়ে? ধরো একটা রেফ্রিজারেন্টই একটা সার্টেন কন্ডিশনে এটা কিছুটা লিকুইড আছে কিছুটা ভ্যাপার আছে, এটা তো টু ফেজ হবেই, যেহেতু তুমি এটাকে একবার ইভাপোরেট করতেছে একবার কন্ডেন্স করতেছে, তো টু ফেজ কোনো না কোনো স্টেজে সে হবে। তো টু ফেজ যদি হয়ে যায়, একটা লিকুইড একটা ভ্যাপার ফেজ, তারপরে তুমি এই দুইটা প্রপার্টির ডাটা জেনে তুমি কি করতে পারো সেটা দিয়ে? এটা আসলে তোমাদের থার্মোডাইনামিক্স ওয়ানেই হয়তো তোমাদের দেখেছো, বাট আমি তোমাদের এটা একটু ক্লিয়ার করে দিতে চাই, কারণ এটা প্রবলেম করার সময় এটা সামনে চলে আসবে, তখন হয়তো মনে হবে তোমাদের যে আমি আসলে খুব তাড়াতাড়ি স্কিপ করে যাচ্ছি। সেটা হচ্ছে যে যদি অ্যাভারেজ প্রপার্টি বের করতে হয় পার্টিকুলার কম্পোনেন্টের, এই যে R134 এর জন্য যদি তুমি অ্যাভারেজ প্রপার্টি বের করতে চাও, ধরো এস এন্ট্রপি, এস এর জন্য তুমি যখন বের করবা তখন ধরো এক্স ফ্র্যাকশন হচ্ছে লিকুইড আর 1 - x হচ্ছে ভ্যাপার, বিকজ x ইজ দ্য মল ফ্র্যাকশন। তাহলে তুমি এখানে কিভাবে বের করবা এই দুইটা জিনিস দিয়ে? বের করতে পারবা? বলো সামেবিলিটি ল, কি ল বললে? সামেবিলিটি ল, সামাবিলিটি তো আচ্ছা আচ্ছা, রাইট, হ্যাঁ মানে আমি শুনতে পাচ্ছিলাম না, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে, হ্যাঁ তাহলে আমরা কি করবো, জাস্ট x দিয়ে মাল্টিপ্লাই করে দেবো প্লাস 1 - x মাল্টিপ্লাইড বাই দ্যাট, এই তো, এটাই তো নাকি? তোমাদের সাথে মিলছে তো আমি যেটা বলছি? লিকুইড আর ভ্যাপরটা নিয়ে আর কি। হ্যাঁ ধরো, মানে এটা আমি ধরে নিচ্ছি, এখন ধরো এটা হবে তাহলে x, এখানে হবে 1 - x মাল্টিপ্লাইড বাই দিস, হলো ঠিকঠাক? আর এখানে তাহলে এস হবে টোটাল এস যেটা আর কি, সেটা প্লাস, আর এক্স হচ্ছে ফ্র্যাকশন অফ লিকুইড, ফ্র্যাকশন অফ লিকুইড। তাহলে এই জিনিস তো এইদিকেও করা যাবে, এইগুলোর সাথে করা যাবে না এনথালপিতে? আচ্ছা, তাই যদি করা যায় তাহলে এই টেবিলটা থেকে এটা হচ্ছে আমাদের একটা মেজর ইয়ে আর কি, যে কিভাবে আমরা কাজে লাগাবো। আরেকটা জিনিস হচ্ছে যে টেম্পারেচার প্রেসারে কোনটা আছে এটা তোমরা বুঝতেই পারতেছো, যে এই টেম্পারেচার প্রেসারে এই জিনিসগুলো হয়, এগুলো তোমাদের জানতে হবে, জানলে তোমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারবা। কারণ টেম্পারেচারটা তোমরা সবসময় পেয়ে যাবা, যেটা পাবা না সেটা তো হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টিস গুলো, সেই প্রপার্টিস গুলো পেয়ে গেলে তাহলে তোমরা আবার অন্যান্য ক্যালকুলেশন, ধরো এখন ক্যালকুলেশনের ক্ষেত্রে তো সবসময় তো টেম্পারেচার দিয়ে করতে পারবো না, কখনো এনথালপি ডিফারেন্স দিয়ে করতে হবে, কখনো এন্ট্রপি দিয়ে করতে হবে। এন্ট্রপি দিয়ে করতে হবে তা না, এন্ট্রপি দিয়ে অনেক সময় তুমি জাস্ট উল্টাটাও করতে পারো, এন্ট্রপি দিয়ে এই টেম্পারেচার প্রেসার ক্যালকুলেট করে নিতে পারো। তো যে কোনো ভাবেই আমরা ভাইস ভার্সা আর কি চেঞ্জ করে নিতে পারি, এটা একটা। এখন আরেকটা জিনিস হচ্ছে এইটা হচ্ছে R134 এর জন্য একটা বিশ্রী একটা গ্রাফ। এটা এরকম গ্রাফ তোমরা দেখেছো আগে, সাইক্রোমেট্রিক চার্ট দেখেছো? মনে আছে সাইক্রোমেট্রিক চার্ট? ম্যাটেরিয়াল ব্যালেন্স, ম্যাটেরিয়াল ব্যালেন্স। তো সেটাতে কিভাবে বের করতে হয়? এরকম ভাবে বের করতে হবে আর কি। এখানে দেখো লাইনগুলো কিরকম যেভাবে আছে ওই বরাবর যেতে হবে, এবং কোনটা কি সেটা বলা আছে, একটা টেম্পারেচার, এই যে দেখো এটা টেম্পারেচার, ওই গেল এই যে এটা হচ্ছে টেম্পারেচার, তাহলে টেম্পারেচার বরাবর এই লাইনগুলো আছে। তারপরে দেখো প্রেশার তো এখানে, আর এটা হচ্ছে এনথালপি। আর এই দেখো এটা হচ্ছে রো, এটা হচ্ছে ডেনসিটি। তো যাই হোক, এতগুলো জিনিস দেখে তুমি টেনে টেনে তারপরে লাইন দিয়ে তারপরে এটা বের করতে পারো, সেটা একটা ওয়েতে হয়। আরেকটা ওয়ে হচ্ছে যে এখন আরো অ্যাকুরেট ডেটা কোথায় পাওয়া যায় সেটা আমি তোমাদের লিখে দিয়েছি, এটা হচ্ছে এনআইএসটি ওয়েব। এনআইএসটি হ্যান্ডবুক কেন লিখা? এনআইএসটি তো ওয়েব বুক হবে, আমি এটা কারেক্ট করে দিচ্ছি, এটা হচ্ছে এনআইএসটি ওয়েব বুক। এনআইএসটি ওয়েব বুক জিনিসটা সম্পর্কে তোমরা কি পরিচিত? জানো এনআইএসটি? জানো না তাই তো? এটা তোমাদের এখন জানতে হবে,
কারণ এটাই হচ্ছে যেটা করে যে এরা হচ্ছে সবচেয়ে লেটেস্ট থার্মোডাইনামিক ডেটাগুলো ইউজ করে। আমি তোমাদের সাথে শেয়ার করছি স্ক্রিন দ্বারা। কারণ আগে ছিল না যে প্যারিস কেমিক্যাল হ্যান্ডবুকে সব ডেটা থাকে, মনে আছে সেই কথা? কে বলে সেই কথা? আচ্ছা, যদি বলে থাকে তাহলে এখন ইটস টাইম টু চেঞ্জ দ্যাট। দেখো, এটা হচ্ছে এনআইএসটি ওয়েববুক। এনআইএসটি ওয়েববুকে যাওয়া, গিয়ে তারপরে এখান থেকে তুমি যে কোনো ডেটা তুমি এখানে সার্চ করতে পারো। ধরো তুমি নেম দিয়ে, ফর্মুলা দিয়ে, হোয়াট এভার যেটা তোমার দরকার। ধরো এখন আমি, আচ্ছা ঠিক আছে, ওয়াটারই দিলাম, এটা হচ্ছে সহজ। এখন দেখো, এটার জন্য যত প্রপার্টি আছে এখানে আছে, এগুলো লিঙ্কগুলো ক্লিক করতে হবে। গ্যাস ফেজ থার্মোকেমিস্ট্রি ডেটা, এখানে ক্লিক করবো, যত ডেটা আছে এটার উপরে সব চলে আসে, একদম কোন সালে ডেটাগুলো বের করা হয়েছিল রেফারেন্স সহ। কনডেন্সড ফেজ থার্মোকেমিস্ট্রি ডেটা, এটা দেখতে পাচ্ছ তো? এটার ভিতরে সব এনট্রপি, এনথালপি, যা যা দরকার, ফেজ চেঞ্জ ডেটা, এটাও ঠিক আছে। শুধু ওয়াটার না, যে কোনো জিনিসই যেগুলো নন কম্পাউন্ড, যেগুলো আমরা ইউজ করি সব জায়গায়, সেগুলো সব ডেটা এখানে দেওয়া আছে। তাহলে ওই চার্টটা ইউজ করার কিন্তু এখন সেভাবে কোনো দরকার নাই। কিন্তু তোমাদের যদি এখন পরীক্ষায় আসে বা কোথাও দিতে হয়, তখন তো আর ওয়েবসাইট তো দিতে পারবো না, তখন দেখা যাবে যে তখন আর কি দিতে হচ্ছে। সেই জন্য চার্টটা ইউজ করা শিখতে হবে। সেটা আমি বলছি না যে তোমার শিখতে হবে না, শিখতে হবে। বাট যেটা আমি বলতে চাচ্ছি যে তোমরা যখন প্র্যাকটিক্যালি ইউজ করবা, বা তোমাদের যদি রিসার্চের কাজে ইউজ করো, বা যে কোনো কাজে ইউজ করো, ভবিষ্যতে প্রফেশনাল লাইফে ইউজ করো, তখন এনআইএসটি ওয়েববুক ইউজ করো। কারণ এটা একটা ভেরি লার্জ প্রজেক্ট ছিল, যেখানে আসলে সবাই ডেটা কালেকশন করেছে। ডেটা কালেকশন করে তারপরে এটাকে ওয়েবসাইটে ডেটাবেসটা তৈরি করে পাবলিশ করেছে আর কি। এটা ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের একটা ছিল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি, যেটা তাদের একটা প্রজেক্ট ছিল আর কি। তো ওরা এটা করেছিল। তো থ্যাঙ্কস টু দেম আমরা এখন এটা ইউজ করব। তো এটা ছিল মোটামুটি আজকের। নেক্সট দিনে আমরা একটু দু একটা প্রবলেম করবো আর কি, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে। আগামীকালকে 11টায়।